নিজেদের খরচে, এবং সেখানে আমাদের প্রত্যেকেই সহযোগিতা করেছে। আমাদের প্রায় 300 সদস্য রয়েছে। সেই সদস্যগুলো কেউ 30 টাকা, কেউ 100 টাকা, মানে কেন্দ্রীয় সদস্য। সেখান থেকে দেখা যায় যে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা অনেকটা কমিটেড হয়েছি, এবং তার মূলত রূপকার হচ্ছেন আমাদের নরেশ জৈন। আমাদের ভবানীপুর যে থানাটা আছে তার উল্টো দিকে আমাদের সাহিত্য ভাবনার অফিস রয়েছে। আমরা আগামী 26 তারিখে আমাদের সাহিত্য ভাবনা বা ভাবনামুখের অনুষ্ঠান রয়েছে শ্রীরামপুরে, সেখানে আমার নাটকও রয়েছে। তো সেখানে নরেশ জৈনকে আমরা পেয়ে খুব গর্বিত। আমি নরেশ জৈনের একটু পিছু মানে ইতিহাসটা বলে দিলাম। আমার অত্যন্ত গর্বের যে নরেশ জৈনের মতো মানুষ আমাদের সঙ্গে এখানে এসছেন। আরো বহু গুণীজন তো এসছেন, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে ছোট বড় এত ছোট অনুষ্ঠানে এত বড় মাপের মানুষ এসছে। আমি নরেশ জৈনকে 5-8 জনের কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নরেশ জৈন বক্তব্য রাখছেন। নরেশ জৈন, মানুষের কথা, তার নিজের কথা। জৈন কথা এলে আমার কিছু কথা মনে পড়ে যায়। আপনারা জানেন যে আজকে একটা বিষয় ছিল পড়শি রাজ্যের সাহিত্য। এই জৈন বললেই আমার সেই জৈন কবি শ্রীবিজয়ের কথা মনে পড়ে যায়। কন্নড় সাহিত্যের প্রথম লেখক, যিনি কবিরাজ মা রেখেছিলেন। মনে পড়ে যায় ত্রিরত্ন, পম্পা লিখেছিলেন, রম্য লিখেছিলেন, চন্দ্র লিখেছিলেন। আদিপুরাণ, শান্তিপুরাণ আর গীতাপুরাণ, এই তিন মহা ত্রিরত্ন একজন জৈন তীর্থঙ্করের জীবন অবলম্বন লিখেছিলেন। মনে পড়ে যায় একটা নতুন ধরনের সাহিত্যের কথা, বচন সাহিত্য, যেটা কন্নড় সাহিত্যের প্রধান বিষয়। আপনারা জানেন বচন সাহিত্যে আহ্লাদ প্রভু ছিলেন। আহ্লাদ প্রভু বলতেন, তোমার দেহের মধ্যে মন্দির রয়েছে, বাইরের মন্দিরে যে লাভ নেই। তুই ঝড়ের মতন চলবে না, বাতাসের মতন চলবে। ঝড়ের মতো চললে সমস্ত কিছু তছনছ করবে, আর বাতাস সবসময় সুগন্ধ হয়ে আসবে। একটা কথা তিনি বলেছিলেন, আগে নিজেকে জানো, নিজেকে জানলেই অন্য সব কিছু জানা যায়। আর বাসবেশ্বর কি বলবো জানেন? স্বর্গ মর্ত বলে কিছু নেই, যেখানে সত্য কথা সেটা হলো সত্য স্বর্গ, আর যেখানে মিথ্যার ফলাপ সেটা হলো মর্ত। সদাচারী সত্য, আর কদাচারী হচ্ছে নরক। ধন্যবাদ। বলছেন নরেশ জৈন। আমি আপ্লুত, অনেকটা ইন্ট্রোডাকশন হয়ে গেছে, কিন্তু মেন যে কথাটা যেখান থেকে এই মুভমেন্টটা শুরু হয়েছে সেটা হচ্ছে পার্ক স্ট্রিটে 1970 দশকে বা 80-তে একটি পেশেন্টকে একটা হসপিটালে ভর্তি করা হয়েছিল। তার বাড়ির লোকের কাছে টাকা ছিল না বলে তাকে আইসিইউ থেকে বার করে দেওয়া হয় এবং ভদ্রলোক মারা যান। আক্ষরিক অর্থে এটাকে আমরা মার্ডার বলবো না, খুনও বলবো না, বাড়ির লোকে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেয়, বিলটা মেটানো হয়নি বলে। তারপরে আমরা সবাই জানি, যেহেতু লেখার জগতে আমরা সবাই বিচরণ করছি, একটি চাষির আত্মহত্যা। চাষি তো মারা গেল, তার পরিবারও কি মারা গেছে? এই ছোট ছোট প্রশ্ন যখন নিজেকে করতে শুরু করলাম, দেখলাম আমরা কেউ কারোর সঙ্গে যুক্ত নই। আমরা আসি একটা অনুষ্ঠানে, অনেকগুলো কথা বলি, সেগুলো বলে ভুলে বাড়িও চলে যায়। পরের অনুষ্ঠানের জন্য আমরা তৈরি হই। লেখাও অনেকটা সেরকম, একটা নতুন লেখা, আবার একটা নতুন লেখা। যারা অমর হয়ে গেছেন তাদের কিছু কবিতা আমরা মনে রেখেছি, নিজেদের কবিতাই আবার নতুন করে লিখি, আরো কিছু বলার আছে। সেই জায়গাতে দেখলাম আমাদের কানেক্টিভিটি কিভাবে হবে। কানেকশন তো আমাদের রয়েছে। কর্পোরেটরা পাশের দোকানে ঢুকে আপনাকে তেল, সাবান, নুন সবকিছু বিক্রি করে চলে যায়। আমরা চাই বা না চাই কর্পোরেট বড়ই হয়, আমাদের হাত ধরেই হয়, আর রোজ আমরা তাদেরকে গালাগাল করি। এটা তো ঠিক নয়। আমরাও তো এক হতে পারি। এই এক হওয়ার জন্য আমরা একটা পদ্ধতি বার করেছি। আমরা যারা স্কুলে কলেজে পড়ি বা পড়াই বা পড়াশোনার সঙ্গে যুক্ত আছি, সবাইকে বলছি খবরের কাগজ কলেজে, স্কুলে, ক্লাবে বা নিজের অফিসে জমা করুন। সেই খবরের কাগজকে বিক্রি করে একটা ফান্ড তৈরি হবে, যেটাকে আমরা বলছি সামাজিক নিরাপত্তা তহবিল। এই নিরাপত্তা তহবিল চলবে কি করে? আপনি যেখানে ফান্ডটা ক্রিয়েট করলেন সেখান থেকেই আপনারা খরচা করুন। একটা চাষিকে খুঁজতে আমাকে শ্রীরামপুর থেকে আসতে হবে না।
এখানে যারা বর্ধমানে আছেন তারাই চাষিকে খুঁজে নিতে পারবেন, তারাই চাষিকে সাহায্য করুন। 20% টাকা আপনারা জমিয়ে রাখুন। 10% টাকা যেটা পদ্মনাভদা বললেন সেটা হচ্ছে লিটল ম্যাগাজিনের জন্য, সেটা হচ্ছে সাংস্কৃতিক চ্যানেল আমরা শুরু করতে যাচ্ছি। রোজই যখন আমরা টিভি খুলি, এটা অনেকেরই কথা, সিরিয়াল দেখা যায় না, খবর তো দেখাই যায় না, সারাক্ষণ অন্যের ভুল ধরাটাই আমার মনে হয়েছে যারা মহান ব্যক্তিরা পড়ছেন আজকে খবর তারা সেটাই করে যাচ্ছেন। কিন্তু এই সমাজ আমরা চাইনি। এই সমাজ চাইনি বলে কি হেঁটে সেটা পরিবর্তন আসবে? 70 থেকে 2015 অব্দি হাঁটাহাঁটি আমরা দেখেছি, সেই পরিবর্তন কিন্তু আসেনি। তা দেখলাম বাড়িতে বসে যে দিদিরা মায়েরা যদি এক হন তাহলে এই পরিবর্তন আসতে পারে। সেজন্য আমরা একটা সোশ্যাল কার্ডের চিন্তা ভাবনা করছি। খবরের কাগজ স্কুলে কলেজে জমান, যারা কবিতা লেখে বাচ্চা ছেলে মেয়েরা স্কুল লেভেল থেকে তারা পড়াশোনা করছে, দিদি তো বললেনই যে তাদেরকে নিয়েই উনি করতে ভালোবাসেন। এবং আমরা সিনিয়র কবি, যেটা শিবু বললো যে অনেকে পড়াশোনা করছেন না, এটা ফ্যাক্ট, আমরা শুনছিও না, ঠিক করে শুধু বলতেই চাইছি। তা আমরা সেই কবিদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি যেখান থেকে ডাকটা পড়ছে। কবিরা শুধু কবিতা লেখার জন্যই টাকা পাচ্ছেন, এই যে খবরের কাগজ বিক্রি করে টাকাটা উঠছে, আমরা বলছি কিছু কবিদের হাতে দিন। কবিরা শেয়ার করছেন তাদের কবিতা বাচ্চা ছেলেদের সঙ্গে, মেয়েদের সঙ্গে, এবং তারা প্রশ্ন করছেন কবিদেরকে এই লাইনটা কেন, এই লেখাটা কেন, কি জন্যে। বড় হয়ে কি একজন কবি ইনকাম করে খেতে পারবে? এই প্রশ্নের উত্তর হয়তো 1 বছর আগে দিতে পারতাম না, কিন্তু এখন দিতে পারি। হ্যাঁ, আমাদেরই হাত ধরে আমি আমার পাশের ক্লাবে জমা দিচ্ছি, আপনাদের বলছি আপনারা আপনাদের কলেজে এই ফান্ডটা করতে পারেন, যাতে যেন সমৃদ্ধ হয় আমাদের লিটল ম্যাগাজিন। লিটল ম্যাগাজিন যেন 20 পাতায় বা 30 পাতায় আটকে না যায়, আর পরে কি করে চলবে এটা যেন নিয়ে ভাবতে না হয়। আলু খায় না, সবজি খায় না এমন লোক পৃথিবীতে পাওয়া যায় না। চাষি তার সঙ্গে রিলেটেড। যখন আমরা লিটল ম্যাগাজিন করি, যে 50 জন লেখেন তাদের হাতে আমরা লিটল ম্যাগাজিন তুলে দিই। পাড়াতে যারা বসে আছে তাদেরকে নিয়ে না আমরা লিখি, না আমরা ভাবি। তাই বলছি একটা লিফলেট করবেন, পাড়াতে যারা বসে আছেন তাদের কাছে পৌঁছে দিন আপনাদের বক্তব্য যে চাষির পাশে লিটল ম্যাগাজিন দাঁড়াচ্ছে। তারাও খবরের কাগজ জমা দেবেন বা 30 টাকা চাঁদা দেবেন। সেই চাঁদা থেকে চলবে লিটল ম্যাগাজিন, সেই চাঁদা থেকে চলবে একটা সাংস্কৃতিক চ্যানেল, যেটা আমরা আপনারা চালাবো। আর তার সঙ্গে একটা যুদ্ধ চাষিদের পাশে দাঁড়ানো। শুধু সে এই করে মারা যায়নি, তার পরিবার এখনো বেঁচে আছে। তো খবর সেখানেই শেষ হয়ে যায় না, খবর তো চলছে। আমার বক্তব্য আমি এখানে শেষ করে 2টো ছোট কবিতা পড়ছি। মৃত মানুষের ছবি কত সহজে দেখানো যায়, মরে পড়ে আছে। জীবিত লোকের ছবি কত শক্ত দেখানো, মৃত অথচ ঘুরে বেড়াচ্ছে দিব্যি। দ্বিতীয় কবিতা। সকাল দৌড়ায় দুপুরের দিকে, তারপর সন্ধে, একটু পরে রাত। একটা খিদে, তারপর রেস, তারপর আবার খিদে। খিদের লড়াইয়ে সবাই দৌড়াচ্ছে, কেউ নেই পেছনে বা আগে, সবারই গায়ে মৃত্যু সংবাদ। ধন্যবাদ। নরেশজন আমাকে এখানে সারপ্রাইজ দিয়েছে। অ্যাকচুয়ালি অনিশ সাহিত্য পত্রিকা ওরা যে ফেসবুক চ্যানেল থেকে এসছে, শুধু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখান থেকে ফোন করেছে যে বাবা আপনি কত দূরে আছেন। যখন ফোনটা ধরলো বলছে বাবা নরেশ কাকু ফোন। আমি নরেশ কাকু ফোন কিভাবে হবে? বলছে হ্যাঁ, এই সারপ্রাইজটা দেওয়া এটুকু কপালে ছিল। খুব ভালো লাগছে যে আমরা এই ভাবনাটা কোনো বিশেষ গোষ্ঠীর জন্য নয়, সমস্ত স্তরের জন্য। তো এবং আমরা শুধু এখানে আটকে নেই, আমাদের প্রতি মাসে টিভিতে যে প্রোগ্রামগুলো হয়, সাহিত্য আড্ডার যে প্রোগ্রামটা হয়, আমরা সকলকে একসাথে রাখতে চাইছি। মাননীয় রবীন্দ্রের সঙ্গে এইমাত্র 2টি কথা হলো যে আগামী কলকাতার যে অনুষ্ঠান রয়েছে, আমার বর্ধমানের জন্য রয়েছে 1 ঘন্টা মানে যে প্রোগ্রামটা হবে রবীন্দ্র সদনে। তো সেখানে আমি চাইছি বর্তমানে ক্রিম অফ দ্য টিম আমরা 1 ঘন্টা কাটিয়ে আসি। গত 10ই সেপ্টেম্বর আমিও নাটক করেছি ওখানে, আমার মেয়ে ভর্তি করেছিল। তো সব মিলিয়ে আমরা চাই যে চলুন আমরা বেরিয়ে পড়ি, আমরা ছড়িয়ে পড়ি, আর আমরা বন্দী থাকবো না কৌটো অথবা বাক্সে। একদম একদম। ঠিক আছে, ধন্যবাদ।